আনায়াতের বাড়ির ওপর তলার অনেকটা রহস্য রয়েছে। এই রহস্যের সৃষ্টি তার বাবাই করেছে। কারণ তার বুঝ হওয়ার পর থেকে উপরতলায় সাধারণত কাউকে তিনি যেতে দিতেন না। তখন থেকে আনায়াও আর কাউকে উপরে যেতে দেয় না। অন্যদিকে তার বোন ইয়ানার এই নিয়ে প্রচুর আগ্রহ, কিন্তু বোনের জন্য তার আগ্রহ সবসময় চাপা পড়ে যায়। আর আনায়ার মনে হলো তার বোন হয়তো আজ এই সুযোগেরই কাজে লাগিয়েছে। মনে মনে ভাবল, এই মেয়েটা আর শুধরালো না। দ্রুত ধীর পায়ে অনেকগুলো দিন পর সিঁড়ি বেয়ে দোতলায় প্রবেশ করলো আনায়া। বাড়িটা অনেকটা বাংলা বাড়ির মতো। বাড়ির ভেতরে দোতলার সিঁড়ি। বিষয়টি এমন নয় যে সে কিংবা তারা দোতলায় কখনো যায় না। পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রায়ই দোতলায় যাওয়া হয়, কিন্তু দোতলায় একটা রুম আছে যেটা অনেক বছর ধরে বন্ধ। আর সেই রুমে তালার চাবি হয়তো তার বাবার কাছে। কিন্তু সমস্যা হলো, যখনই তার বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয় তখনই সে প্রচণ্ড প্যানিক করে এবং ঘাবড়ে যায়, সাথে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। যে বিষয়ে তার বাবা অসুস্থ হয়ে যায় সে বিষয়ে ঘাটাঘাটি করার মেয়ে আনায়া নয়। আনায়ার খুব ভালো করে মনে হলো ইয়ানা নিশ্চয়ই তার বাবার কাছ থেকে চেয়ে ওই রুমের চাবি বের করেনি। নিশ্চয়ই ওর আগে থেকে এসবের পরিকল্পনা করেছে। ইয়ানা নিজের ফোনের লাইট জ্বালিয়ে দোতলায় যেতেই দেখল সেই রুমটার ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে। আনায়া দেরি করল না। রুমটার কাছে যেতে দেখল রুমের তালা আর দরজা দুটোই খোলা। আনায়া নিমেষে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মৃদুস্বরে রাগান্বিত কণ্ঠে বলল, ইরা। হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিচয় কণ্ঠস্বর শুনে ইয়ানা চমকে উঠল। সঙ্গে হাত থেকে একটা ছোট বক্স নিচে পড়ে গেল। হঠাৎ করে তার মস্তিষ্ক হিসেব মেলাতে পারল না যে সে আদৌ ঠিক শুনেছে কিনা। তবে পেছনে ফিরে চোখে মুখে ফ্ল্যাশ লাইটের আলো সঙ্গে আয়নাকে কিছুটা ভীতিকর মনে হতেই জোরে চিৎকার দেওয়ার জন্য মুখ হাঁ করে শব্দ বের করার আগে হয়তো তার মস্তিষ্ক তাকে জানান দিল, থেমে যাই ইরা, এটা তোরই নিজের বোন আনায়া। ইয়ানা সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে তার নিজের হাঁ করে থাকা মুখ শক্ত করে চেপে ধরল। এটা দেখে আয়না ভ্রু কুঁচকে ফেলল। অন্যদিকে ইয়ানা নিজেকে একটু স্বাভাবিক করে একটু উচ্চস্বরে বলে ফেলল, আপু তুমি। অন্যদিকে আয়না সাথে সাথে বলল, ইরা আস্তে, বাবা এসব জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। 1 মিনিট, বাবা ঘুমোচ্ছে তো। বোনের কথা শুনে ইয়ানা মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আজ তোমাদের কোম্পানি থেকে ঢাকার বাইরে যাচ্ছে, তাহলে তুমি এখনই কি করছো? আয়না এবার নিজের শান্তশিষ্ট চেহারাটাকে পরিবর্তন করে কিছুটা গম্ভীর আর রাগান্বিত করে ইয়ানাকে বলল, সেটা না হয় পরের কথা, কিন্তু তুই এখানে কি করছিস সেটা বল আগে। আয়নার কথায় ইয়ানা ঢোক গিলে বলতে থাকলো, আমি আসলে তুমি আসলে একটা অবাধ্য মেয়ে। তোমাকে যেটাই নিষেধ করা হবে তুমি ঠিক ওটাই করার জন্য সুযোগ খুঁজতে থাকবে। মাথার মধ্যে শুধু সেটাই ঘুরতে থাকবে কখন তুমি নিজের মোক্ষম সুযোগ পাবে আর সেই নিষিদ্ধ কাজের জন্য উঠে পড়ে লাগবে, তাই তো? ইয়ানা ইনোসেন্ট মুখ বানিয়ে আয়নার উদ্দেশ্যে বলল, আপু এভাবে বলো না, আমি তো শুধু আচ্ছা তুমি আমাকে পরে বকাঝকা করো, আপাতত তুমি এটা দেখো আমি কি পেয়েছি। আয়ানা ইয়ানা কথা শুনল না, বরং আবারও রাগান্বিত কণ্ঠে বলল, আগে আমার কথা শেষ করতে দাও। তুমি ভালো করেই জানো একটু পর আর আমি তোমাকে কিছুই বলবো না, কারণ ততক্ষণে তুমি আমায় ভুজুং ভাজুং বুঝিয়ে ঠান্ডা করে ফেলবে। ওর কথা শুনে ইয়ানার যেন হাসি পেল। তাই এমন সিচুয়েশনে কোনো প্রকার নিজের মধ্যে ভীতি না রেখে মুচকি হেসে বলল, আমি জানি তো, তুমি তো আমার কোল্ড কফি, শুধু মাঝে মধ্যে একটু হট হতে চাও। ইনায়া, বাদ দাও না, প্রমিস করছি আজকের পর আর এমন কিচ্ছু করব না। কিন্তু মনে মনে ছোট করে বলল, এই কথা সত্যি না। আনায়া ভ্রু কুঁচকে বলল, তোর প্রমিস আর ফাটা বেলুন দুটোই এক। যতক্ষণ বেলুনে বাতাস আছে ততক্ষণ তোর প্রমিস আছে। ইয়ানা বোনের কথায় মৃদু দাঁত খিচে বলল, আচ্ছা এত কেন বকাবকি করছো? এখানে আসা নিষেধ, কারণ বাবা এই জায়গার নাম শুনলে অসুস্থ হয়ে যায়। এখন তুমি বলো, আমাদের বাড়িতেই এমন একটা রহস্যময় ঘর আছে, অথচ তোমার মাঝে কখনো কৌতূহল জাগেনি যে এই রহস্যের কারণ বের করি?
আনায়া নির্বিকার বলল। না, কারণ আমি কোনো ডিটেকটিভ নই। বোনের কথা শুনে ইয়ানা হতাশ হলো। তার এই বোনটা এমন কেন, শুধু শুধু মিথ্যা বলে? আমি জানি তুমি মিথ্যা বলছো। জানিস যখন, তাহলে এটাও জানার কথা আমি কেন এসব নিয়ে মাথা ঘামাই না। যে কাজ করলে বাবা অসুস্থ হয়ে যায় সে কাজ আমি কখনোই করব না। হুম, এটা সত্যি, তবে পুরোপুরি নয়। তুমি চাইলেও এতদিন এই ঘরে আসতে পারোনি, কারণ তোমার কাছে এই ঘরের চাবির সন্ধান ছিল না। আর আমার গুণধর বোন যখন খোঁজাখুঁজি করেও চাবি পেল না, তখন সে এসব নিয়ে ভাবাই বন্ধ করে দিল। কিন্তু এর মানে এই তো যে তোমার মাঝেও এই ঘরটা নিয়ে কিউরিয়াসিটি ছিল, আর এখনও আছে। আনায়া ইয়ানার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। চাবি কোথায় পেয়েছিস? ইয়ানা শব্দহীনভাবে হেসে ফেল। তার কিছুটা ভাব নিয়ে বলতে লাগলো। মাম্মা, আই এম ইনায়া শিকদার ইরা। এসব আমার বাঁ হাতের খেলা। এই মাঝরাতে ঢং শুরু করলে মার খাবি কিন্তু। কথায় কথায় ঝাড়ি দাও শুধু। চাবিটা আমি বাবার রুমে যে অনেক পুরনো ওই বিশাল বড় মাটির ফুলদানি আছে না, ওটার তলায় স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখা ছিল, ওখান থেকেই নিয়ে এসেছি। ইয়ানার কথা শুনে আনায়া ভ্রুকুচকে বলল। এই রুম বাবা বন্ধ করেছে যখন থেকে আমার বুঝ হয়েছে, ঠিক সেই সময় থেকে। এতদিন পর্যন্ত চাবি তো বাবার কাছেই ছিল হয়তো। তাহলে তুই কি করে জানতে পারলি চাবি ওই ফুলদানির নিচে ছিল? কারণ বাবা অসুস্থ হওয়ার আগেই তো কখনো এই ঘরে আসতো না, আর অসুস্থ হওয়ার পরে তো তার একার পক্ষে এখানে আসার কোনো সম্ভাবনাই নেই। তবে এটাই তো ইরার খেলা। আমি এই ঘরের চাবিটা অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করতাম। বাবার উপস্থিতিতে তো আর রুমে গিয়ে তল্লাশি করা যাবে না, তাই বাবা ঘুমোলে কিংবা যখন ওই রুমে থাকতো না তখন খুঁজতে যেতাম। কিন্তু সমস্যা হলো, আমি এত খোঁজাখুঁজি করেও চাবি পাইনি। কিন্তু কিছুদিন আগেই বাবার একটা কাজে আমার সন্দেহ হয়। বাবা যতক্ষণ ওই রুমে থাকতো ততক্ষণ তার নজরে ওই ফুলদানির দিকেই থাকতো। শেষে কী যেন ভেবে আমি ওই বড় ফুলদানির কাছে যাই। যদিও আগেও আমি ফুলদানির ভিতরে খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু এবার আর হাল ছাড়লাম না। ফুলদানির উপরে ভিতরে আগা গোড়া চেক করার পর ওটা উল্টিয়ে দেখি নিচের স্কচ টেপ দিয়ে চাবিটা সাবধানে আটকে রাখা। আনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তার মানে বাবা এজন্যই ওটা কাউকে ধরতে মানা করতো, শুধুমাত্র বাবা মায়ের স্মৃতি এজন্য? যেটাই হোক, এখানে আর থাকার প্রয়োজন নেই। বাবা যেহেতু এত কলা কৌশল করেছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে যা আমরা জানতে না পারি। সেক্ষেত্রে এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। চাবিটা দে আমায়। তুমি কি আমায় গাধি পেয়েছো? আমি জানি তুমি এখন আমায় চলে যেতে বলে পরে ঠিকই আবার নিজে এখানে আসবে। শুধু শুধু ভাব ধরছ। আর এত যে বাবার অসুস্থের কথা বলছো, বাবা তো ঘুমেই আছে। বাবাকে যদি এ বিষয়ে আমরা কিছু না বলি তবে সে জানবে কি করে, আর অসুস্থই বা হবে কি করে? আরেকটা কথা, সত্যি করে বলো তো, ওই ফুলদানির ভিতরে চাবি কিন্তু তুমিও খুঁজেছিলে, তাই না? ইয়ানার মুচকি হেসে বলা কথায় আয়না চোখ ছোট ছোট করে বলল। মাঝরাতে আর মিথ্যা না বলি। আর তুই তো সবই জানিস, এখন আবার জিজ্ঞেস করে কি আছে? এখন এটা বল, তুই কি পেয়েছিস? ওহ, দেখাচ্ছি। ইয়ানা প্রথমে মাটি থেকে একটা ছোট বক্স বের করে আনায়ার হাতে দিল। আনায়া কাঠের বক্সটাকে দেখে বলল। এটা কি? খুলে দেখো। আনায়া ইয়ানার দিকে একবার তাকিয়ে বক্সটা খুলতেই একটা ছোট্ট স্টার শেপের লকেট সহ সোনার চেন পেল। কিন্তু চেনটা সোনার হলেও লকেটটা অন্য কোনো ধাতুর, আর একটু অদ্ভুত, সাথে কিছুটা 3D টাইপের। পেছনে আবার খুব ছোট্ট একটু ফাঁকা অংশ আছে, কেমন যেন এক অদ্ভুত ছোট গর্তের মাঝে চিহ্ন আঁকা। জিনিসটা দেখতে যেমন ইউনিক তেমনি অসম্ভব সুন্দর। ইয়ানা তো মনে মনে ঠিক করে নিয়েছে এটা সে নিজেই ব্যবহার করবে। এরই মাঝে আয়না জিনিসটা হাতে নিয়ে বলল। এটা এখানে এলো কি করে? তখনই ইয়ানা ভ্রুকুচকে বলল। এটা তুমি আগে দেখেছো? তুমি না বললে তুমি এখানে কখনো আসোনি। আরে এটা তো আমারই। আমার বুঝ হওয়ার পর এটা কয়েক বছর আমার গলায় দেখেছিস। এরপর হুট করে একদিন হারিয়ে ফেললাম। এর জন্য সে কি কান্না! বাবা মা সহ কত খোঁজাখুঁজি করলো,
সবাই, কিন্তু শেষ তো পেলামই না। আর আজকে এটা এখানে দেখছি। বোনের কথা শুনে ইয়ানা ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালো। অন্যদিকে আয়নাও ইয়ানার দিকে সন্ধিহান চোখে তাকিয়ে দুজনেই একসাথে বলল, তার মানে কাজটা বাবাই হয়তো করেছে। তবে আনায়া আবারও বলল, এই ঘরে হয়তো আরো রহস্য আছে। এসেছি যখন, তবে সবটা খুঁজেই যাবো। এই ঘরে এমন আছেটা কি? আনায়ার কথা শুনে ইয়ানাও বাঁকা হাসল। সম্পূর্ণ রুমটা কালো ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। বহু বছরও যে এই ঘরে কারো প্রবেশ হয়নি তা ভালোই বোঝা যাচ্ছে। তাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে এমন এক ভুতুরে পরিত্যক্ত ঘরও আছে, হাস্যকর বিষয়। চারপাশে মাকড়সার জালের ছড়াছড়ি। রুমটা মোটামুটি ভালোই বড়সড়। একটা পরিত্যক্ত খাটের ওপর নষ্ট হয়ে পড়ে থাকা তোশক পালিশ। কাঠের খাটটাও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সাথে বড়সড় এক কাঠের আলমারি, দুটো চেয়ার আর একটা ছোট টেবিল। মোটামুটি অনেক কিছুই আছে, তবে পুরো জায়গাটায় এত ধুলোবালি আর মাকড়সার আস্তানা জমেছে যে তা বলার বাইরে। দুই বোন মিলে যতটা সম্ভব হলো মাকড়সার জালগুলো ভেঙে ফোনের লাইট আর ইয়ানা নিয়ে আসা টর্চ লাইট দিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো কোনো নতুন রহস্যের সন্ধানের আশায়। তখনই হঠাৎ ইয়ানা গিয়ে আলমারি খুলতেই চমকে উঠল। তাড়াতাড়ি আয়নাকে ডাক দিতে সেও চলে এলো। আপু দেখো, এসব কি? আয়না ভেবেছিল আলমারি হয়তো লক করা থাকবে, আর এখন ইয়ানা আলমারি খোলার পর দেখতে পেল সব অদ্ভুত অদ্ভুত জিনিস। সাধারণ আলমারি যেসব জিনিস থাকে তেমনই কিছু জিনিস রাখা, অনেক পুরনো কিছু জামা, দুই একটা শাড়ি, পাঞ্জাবি, আরও অনেক কিছুই। তবে সেগুলো ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে আয়ানা আর ইয়ানা যে জিনিসগুলো দেখে বিস্মিত হয়ে তা হলো কাপড়ের একপাশে অনেকগুলো পুরনো অস্ত্র, যেমন কড়া, চাপাতি, ধারালো ছুরিসহ আরও কিছু জিনিস রাখা। প্রথমে বাড়িতে এমন এক রহস্যময় ঘর, তার উপর সেই ঘরের আলমারিতে এসব জিনিস রেখে যাওয়ার মানে কি? কোনো খারাপ রহস্য জড়িয়ে নয় তো এই ঘরের সাথে? তবে এসবের মাঝে আয়ানা আরেকটি বিষয় সন্দেহ হলো। বাঙালি কাপড় চোপড় ছাড়াও কিছু ওয়েস্টার্ন ড্রেসও ছিল আলমারিতে, কিন্তু সে তো তার বাবা মাকে কখনো এসব ড্রেসে দেখেনি। বিশেষত মেয়েদের যে কাপড় রাখা, সেগুলো তো তার মাকে কোনোদিনও পরতেই দেখেনি। বিছানা ঠিক মাঝ বরাবর সেই চেন সহ বক্সটা রাখা। এক পাশে আয়না তো অন্য পাশে ইয়ানা বাবুক চিত্তে বসে রয়েছে। দুজনের মাঝে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় আয়না নিজের ফোনে সময় দেখে ইয়ানাকে বলল, ইরা, অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আর এসব কথা ভুলেও মুখ থেকে বের করবি না। ইয়ানা তখনও বোনের কথা শুনে ভাবুক চিত্তে বলল, আমি বাচ্চা না আপু। আচ্ছা, তবে তুমি থাকো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। দু বোন মিলে সেই ঘরে খোঁজাখুঁজির পর আর তেমন কিছুই পায়নি যা দেখে সরাসরি কোনো কিছু সন্দেহ করা যায়। সেজন্য আয়ানা আর ইয়ানা বেশি দেরি না করে শুধু সেই বক্সটা নিয়ে রুমে আবারও আগের মতো তালা লাগিয়ে নিজেদের রুমে চলে এসেছে। আর এখন ইয়ানা আয়ানার রুম থেকে চলে যেতে চাইলে আয়ানা বলল, ইরা, হুম। এই চেনটা তো তোর পছন্দ হয়েছে, নিয়ে যা। তবে সাবধানে পড়িস, বাবার চোখের সামনে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়ানা চোখ ছোট ছোট করে বলল, তোমাকে কে বলেছে এটা আমার পছন্দ হয়েছে? এটা তোমার জিনিস, আমি কেন নিতে যাব? আমাকে গাধি পেয়েছিস? পছন্দ হয়েছে নিয়ে যা, শুধু সাবধানে ব্যবহার করিস। ইয়ানা বোনের কথা শুনে আয়ানার কাছে গিয়ে ওর কাছ থেকে চেনটা নিল। তবে সেটা নিজে না পরে উল্টো আনায়ার গলায় পরিয়ে দিতে লাগলো। এই কি করছিস এটা? চুপ থাকো তুমি। আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এতটাও না যে বোনের এত বছর পর ফিরে পাওয়ার শখের জিনিস নিয়ে নেব। যেটা তোমার তা তোমারই থাকবে, আমি কখনো তোমার জিনিস নিতে যাব না। আনায়া হেসে বলল, বড় বোনের জিনিস নিয়ে কিছু হয় না। কিন্তু আমি নিতে চাই না। দেওয়ার হলে তোমার আগে জামাইটাকে দিও। আনায়া ভ্রুকুচকে বলল, এটা কেমন কথা? কার কথা বলছিস তুই? রেহান? নাউজুবিল্লাহ, রেহান ভাইকে তো আমি বড় ভাই মানি, আর সে তো তোমার ভবিষ্যৎ জামাইও না। আমি বলছিলাম তোমার আগের জামাইয়ের কথা।
ইরা, মার খাবি কিন্তু। উল্টো পাল্টা এসব কি বলিস? আমি আবার কবে বিয়ে করেছি? আরে আমার কথা শোনো আগে। আমি ভিকের কথা বলছি। ভিকেকে তুমি যেভাবে অপছন্দ করো তাতে মনে হয় ও তোমার আগের জন্মের শত্রু জামাই। আনায়া চোখ ছোট ছোট করে ইয়ানার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল। তোর মাথা কি সত্যি গেছে? খালি চেহারার বড় হয়েছিস, বুদ্ধি বলতে মাথায় কিছুই নেই। এত কিছু জানি না আমি। আমার বিয়ে কিন্তু ভিকের সাথেই দিতে হবে, না হলে দেখো আমার মাদার তেরেসা হয়ে বাড়ি ছাড়বো। ইনায়া, ধমকিয়ে লাভ নেই, আই এম সিরিয়াস। যা ভাগ এখান থেকে। রাতের বেলা এসেছিস মাথা খাওয়ার জন্য? ইয়ানা আর কিছু না বলে রুম থেকে চলে যেতে লাগলো। ঠিকই, তবে যেতে যেতে আবারও বলল। মনে থাকে যেন, না হলে কিন্তু মাদার তেরেসা হয়ে যাব। অন্যদিকে আয়ানাও আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। নিজের গলায় চেনটা সুন্দর করে ঝুলিয়ে তা জামার নিচে ঢুকিয়ে দিল, যাতে তা সচরাচর কারো চোখে না পড়ে। এরপর বিছানায় শুতে শুতে বলতে লাগলো। কি এক ভিকে ভিকে লাগিয়ে রেখে মাথাটা পুরো শেষ করে দিচ্ছে। প্রথমে ভার্সিটিতে একদল পাগল, বাড়িতে এলে এক পাগল, আর সব পাগলের গুরু তো অফিসেই থাকে। এতগুলো পাগলের সাথে থাকার জন্যই কি এই পৃথিবীতে এসেছিল? আফসোস। দুপুরবেলায় স্কুল থেকে ফেরার পথে হঠাৎ রোহানের সাথে ইয়ানার দেখা। হুট করে ইয়ানা আর বিষয়টিকে পাত্তা দিল না। এমনিতেই মন মেজাজ ভালো না, কিন্তু রিহান আগ বাড়িয়ে ইয়ানার কাছে এসে বলল। কিরে মাইয়া, দেখলা তবুও কথা কইলা না? ইয়ানা বিরক্তি নিয়ে বলল। এইসব কি ধরনের ভাষা? বাপরে, হঠাৎ করে কি হলো? এমনিতেই আজ সূর্যের তেজ অনেক বেশি, এক্সট্রা করে আর তোমার তেজ দেখাইও না। কাহিনী কি বলো তো? ঘুম হয়নি, অনেক টেনশন। এই বয়সে এত টেনশন? জামাই বিদেশে থাকে নাকি? এই থামো, এই থামো তো। তুমি আবার কান্নাকাটি করেছো নাকি? এই, তোমার কি জামাই মরছে? ইয়ানার বিষয়গুলো হঠাৎ অসহ্য লাগলো। তার আজ কি হয়েছে সে হয়তো নিজেও জানে না। খুব বাজে কিছু তার মস্তিষ্ককে শেষ করে দিচ্ছে, কিন্তু সেটা কি তার জানা নেই। ইয়ানা কিছু বলল না দেখে রোহান বলল। তো ইরাবতী, আইসক্রিম খাবা? এইসব ইরাবতী টিরাবতী নাম আমার পছন্দ না। ওকে, তা ফিউচার বিয়ান সাহেবা প্লাস মিস ইরা আইসক্রিম খাবা? খাওয়া যেতে পারে। তবে চলো। রোহানের সাথে ইয়ানা যেতে যেতে তার উদ্দেশ্যে বলল। আপনার বাড়ি তো এখানে না, তবে একটু দরকার ছিল আর কি। রেহানের আমতা আমতা করে বলা কথায় ইয়ানার কিছুটা সন্দেহ হলো, তবে আপাতত কিছুই বলল না। কেনিতের কথা মতো আয়ানা সন্ধ্যার পর অফিসে গিয়ে দেখতে পেল পুরো অফিসটাই কেমন নিস্তব্ধ। চারপাশে দু একজন মানুষ ব্যতীত কারোরই দেখা নেই। অবশ্য এটা স্বাভাবিক বিষয়। স্টুডিওর সব লোকজন সহ অফিসের আরও কিছু লোক গতকালই চিটাগাং পৌঁছে গিয়েছে। তবে বর্তমানে অফিসের দুই একটা ব্যতীত বাকি সব লাইটসই বন্ধ করে রাখা। এমনিতেই রাত সন্ধ্যা, তার উপর আশেপাশের এমন অন্ধকার অন্ধকার পরিবেশ, না যাইতো কেমন যেন এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে আনায়া এসব ছেড়ে চিন্তা করেছে তারা আজ যাবে কখন, আর নিচেও তো কোনো আর অফিসের গাড়ি দেখতে পেল না। এরই ভাবনায় কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার পর আনায়া কেরিতের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আনায়া পরনে আজ বড়সড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কুর্তি, সাথে কালো রঙের জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে রাখা, সঙ্গে গলায় পরা সেই স্টার শেপের লকেট সহ চেন, যেটা আনায়া জামা আর ওড়নার নিচে ঢাকা পড়ে গিয়েছে। কাঁধে একটা মাঝারি সাইজের কাপড়ের ব্যাগ। মোটামুটি তাদের টুকটাক প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে তার। চুলগুলো মেসি বান করা, তবে বাড়ি থেকে অফিসে আসতে আসতে সিল্কি বেবি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আনায়া কিছুটা তাড়াহুড়ো করে কেনিতের কেবিনে যেতেই কিছুটা অবাক হলো। আশেপাশে কেনিতের ছায়াটা পর্যন্ত নেই। বুঝতে আর বাকি রইল না কেনিত আর নেই। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এসে একজনকে জিজ্ঞেস করতে সে আনায়াকে বলল কেনিত নাকি নিচে তার গাড়িতে তার জন্য অপেক্ষা করেছে। আনায়া মাথার মধ্যে হঠাৎ কিছু প্রশ্নের উদয় হলো। সেসব রেগে তাড়াতাড়ি লিফটে করে নিচে নামলো। নিচেই পার্কিং এরিয়া হওয়ায় প্রথমে কেনিতের গাড়ি খুঁজতে লাগলো, কিন্তু কেনিতের গাড়ি আদৌ কোনটা সেটা খুঁজে বের করাই তো বড় কথা। আনায়া আশেপাশে কিছুক্ষণ খোঁজার পর
রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো আর মৃদু লাল রঙের চকচকে গাড়িটা দেখতেই মনে হলো ওটাই নিশ্চয়ই কেনিতের। আপাতত আনায়া একটি সূত্র বানিয়ে মুখস্থ করে ফেলেছে। যেখানেই লাল কালোর আভাস দেখিবে সেখানেই কেনিথের সন্ধান মিলিবে। যদিও কথাটা কিছুটা হাস্যকর, তবে আনায়ার মতে কথাটা পুরোপুরি ফেলে দেওয়ার মতো না। আর তা অনেকবার প্রমাণ হলো যখন আনায়া গাড়ির কাছে পৌঁছালো। ভেতর আদৌ কেনিত আছে কিনা আনায়া পুরোপুরি নিশ্চিত নয়, কারণ গাড়িটার কালার কেনিতের সেই গাড়িটার মতো হলেও ডিজাইনটা আলাদা। সেই গাড়িটায় আলাদা রকমের স্পোর্টস পাইপের ফিল হচ্ছিল। সেই গাড়িটায় আলাদা রকমের স্পোর্টি টাইপের ফিল দিচ্ছে। সঙ্গে গাড়িটা দেখে মনে হচ্ছে আজই প্রথম হয়তো একে রাস্তায় বের করা হয়েছে। একদম নতুন আর চকচকে করছে। তবে আনায়া কি করবে হঠাৎ করেই বুঝে উঠতে পারল না, কিন্তু কিছু তো একটা কাজ করতে হবে। আনায়া ঠোঁট মৃদু কামড়ে ধরে চিন্তা ভাবনা করতে করতেই হঠাৎ তার গালের টোলগুলো দৃশ্যমান হলো। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, অথচ দেখতে একদম বাচ্চাদের মতো। আনায়া এরই মাঝে গাড়ির জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুটা ঝুঁকে গিয়ে জানালার গ্লাসে আঙুল দিয়ে নক করলো। মুহূর্তেই হুট করে কালো গ্লাসটা নিচে নামতে লাগলো। অন্যদিকে আনায়া কিছুটা চমকে উঠে নিজের মাথা কিছুটা পেছনে নিতেই চোখের সামনে দৃশ্যমান হলো সেই সুদর্শন সুপুরুষের। আলাদা কোনো সাজগোজ নেই। রাতের বেলাতে চোখে কালো গ্লাসে চশমা, পরনে ফিটফাট কালো রঙের টি শার্ট, তবে টি শার্টের মাঝে একটা লাল রঙের রক্তাক্ত এক স্টার আকৃতির কিছু ডিজাইন করা, সাথে সেই চিরপরিচিত এলোমেলো চুল। আনায়া হঠাৎ কি বলবে বুঝতে পারে না, তবে মৃদু সুরে মুচকে এসে বলল, স্যার, আমাদের আজ যাওয়ার কথা ছিল, কিন্তু আশেপাশে তো তেমন কাউকে। ভেতরে এসে বস। আনায়ার কথা হুট করে কেনিতের গম্ভীর আওয়াজে থেমে গেল। সঙ্গে মস্তিষ্কও তার নিজের কার্যকলাপে আটকে গেল। ইমন তাকে আগেও বলেছিল কেনিতের তুই করে সম্বোধনের অভ্যাস আছে, তবে এই বিষয়টি আনায়ার কাছে এত তাড়াতাড়ি সহজ হওয়ার মতো নয়। কিন্তু করারও তো কিছু নেই। শেষমেশ ছোট করে দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে কেনিতের পাশের সিটে গিয়ে চুপচাপ বসলো। আনায়া আর চোখে কেনিতের দিকে তাকিয়ে দেখল ও একদম চুপচাপ স্টিয়ারিংয়ে এক হাত রেখে সামনের দিকে তাকিয়ে বসে রয়েছে। মুখে কোনো কথাবার্তার নাম নিশানও নেই। কিন্তু আনায়া নিজেকে তটস্থ করে কেনিতের দিকে তাকিয়ে বলল, স্যার, বাকিরা যাবে না? কেনিত আনায়ার দিকে তড়িৎ তাকালো, তবে কিছু বলল না। এদিকে আনায়া কিছুটা ভরকে গেল কেনিতের হুট করে তাকানোর ফলে। অন্যদিকে কেনিত আবারও সামনের দিকে তাকিয়ে নির্বিকারে বলল, সবাই চলে গিয়েছে, শুধু আমরা দুজনই বাকি রয়েছি। ও কি? এনি প্রবলেম? না। আনার মনে মনে কান্না করতে ইচ্ছে করছে। সে তো ভেবেছিল সে হয়তো অফিসের গাড়িতে আর সবার সাথে মিলে যাবে, কিন্তু এখানে তো এতটা পর তাকে এই রকস্টার নামক টেরারিস্টের সাথে যেতে হবে, যে মানে হলো এক আতঙ্কের কারখানা। এরই মাঝে কেনিত আনায়ার ভাবনা চিন্তাকে উড়িয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির সবকটা জানালা বন্ধ, ফাঁকা রাস্তা, আর কেনিত যেন গাড়ি চালাচ্ছে না, বরং পারলে উড়িয়ে দেবে। অথচ কেনিত তার স্টাইল অনুযায়ী মিডিয়াম স্পিডে গাড়ি চালাচ্ছে। কিন্তু আনায়ার কাছে বিষয়টি নতুন হওয়ায় তার এই স্পিডটাকে সবচেয়ে বেশি মনে হচ্ছে। তবে আনায়ার প্রচুর বোরিং লাগছে। ইমনের সাথে থাকলে তো ওরাও সারা রাস্তায় বকবক করতে থাকে। এমনিতে মেয়েটা একটু কথা বলতে বেশি পছন্দ করে, তবে সেটা পরিচিত বা ফ্রেন্ডলি মানুষগুলোর সাথে। কিন্তু এখানে তার পাশে যে বসে আছে তার মুখ থেকে দুই একটা শব্দ শোনায় ভাগ্যের বিষয়। তার মতে ছাগলের মতো গল্প করতে যাবে নাকি। আনায়া একবার মনে হলো রেহানের সাথে ফোন করে কথা বলা যেতেই পারে, এতে হয়তো আর বোরিং লাগবে না ঠিকই, কিন্তু এই লোকের সামনে রেহানের সাথে সুন্দরভাবে কথা বলতে গেলেও আনায়ার মাঝে আতঙ্ক তৈরি হয়ে যাবে। বস মানুষ কোন কথাকে কি ভাববে কে জানে। একটা সময় বাধ্য হয়ে মনের মধ্যে বকবক হতে লাগলো। অন্যদিকে তার পাশে বসে থাকে লোকটিও ড্রাইভ করতে করতে চশমার নিচ থেকে আর চোখে আনায়া বিড়বিড় করে ঠোঁট নাড়ানো দেখতে দেখতেই মৃদু বাঁকা হাসল। নিস্তব্ধ রাত, সময় ঠিক কত এখন তা আনায়ার জানা নেই, তবে গভীর ঘুম এসির ঠান্ডা বাতাসে ভেঙে গিয়েছে। কোনই পর্যন্ত জামার হাতটা থাকা সত্ত্বেও মেয়েটা হাত পা শুকিয়ে কাঁপতে লাগলো।
মুহূর্তে আনায়া নিজের ঘুমের ঘোর থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে তার মস্তিষ্ক সক্রিয় হতে বুঝতে পারল সে এখনও গাড়িতেই আছে। পুরো গাড়িতে কোনো আলো নাম নিশানাও নেই, একদম অন্ধকার বানিয়ে রাখা। আনায়া নিজের ফোন থেকে ফ্ল্যাশ লাইটটা অন করে পাশে তাকাতেই চমকে উঠল। আশেপাশে কোথাও কেনিত নেই। হুট করে পেছনে তাকিয়ে দেখল না, পেছনেও কেনিতের অস্তিত্ব নেই। একে তো বুঝতে পারছে না এত রাতে কেনিত কোথায় গায়েব হলো। অন্যদিকে জায়গাটা ঠিক কোথায় তাও আনায়ার জানা নেই। গাড়ির গ্লাস দিয়েও বাইরে অন্ধকার ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। আনায়ার মনে হঠাৎ অজানা ভয় জাগতে শুরু করলো। ঘাম ছুটতে লাগলো সর্ষা ত্বকে। আয়না কি করবে বুঝে উঠতে পারছে না। তবে আয়নার মনে আরেকটি বিষয় অদ্ভুত লাগছে। বর্তমানে গাড়ির এসির পাওয়ারটা একটু বেশি মনে হচ্ছে। সেই সন্ধ্যার দিকে হয়তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এই সময় এসির পাওয়ার এতটাও বেশি ঠিক না। তাহলে কি কেনিতি? যদি করেও থাকে তবে সেটা বড় বিষয় নয়। আপাতত কেনিত কোথায় গায়েব হলো? জায়গাটাকে দেখে তো কোনো লোকালয় মনে হচ্ছে না। আচ্ছা, এমনটা হয়নি তো যে তাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে আর কেনিতে গাড়ির বাইরে সেটারই ব্যবস্থা করছে? আয়নার এসব হঠাৎ অসহ্য লাগলো। একদিকে এসির কনকনে ঠান্ডা বাতাসে আর বসে থাকতে ইচ্ছে করছে না, আবার এই এসির পাওয়ার কীভাবে কমাবে তাও তো জানা নেই। ইমনের গাড়িতে তো কখনো এসি ছিল না। আয়না নিজের শারীরিক ও মস্তিষ্কের খেলায় আর সহ্য করতে না পেরে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানে না বাইরে যাওয়াটা ঠিক হবে কি না, কিন্তু এখানে এই এত ঠান্ডার মধ্যে বসে থাকাও সম্ভব না। আনায়া দরজাটা খুলে গাড়ি থেকে বের হয়ে যেন আরও চমকে উঠল। এটা সে কোথায় আছে? হাত পায়ে বা ঠান্ডায় না, বরং ভয়ে হিম হয়ে এলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। এতক্ষণ এসির ঠান্ডা বাতাস ছিল, আর এখন প্রকৃতির ভীতিকর শিহরণ জাগানোর মতন আচরণ। গায়ে আছড়ে পড়া বাতাস। বেচারি পরিজার পানি হুট করে শুকিয়ে গেছে। এরই মাঝে হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতেই আনায়া চমকে গিয়ে তার ফোনের লাইটটা সেই কণ্ঠস্বর আসার দিক নির্দেশন করে সামনের দিকে ধরতেই একটি অস্পষ্ট বড় ছায়া মানবকে নজরে পড়ল। অথচ তার সেই ভীতিকর আর রাগান্বিত কণ্ঠস্বর আনায়ার এখনও কানে বেজে চলেছে। হোয়াই দ্য হেল আর ইউ ফাকিং হেয়ার? চারপাশে যখন ঘুটঘুটে অন্ধকার, তখন সেই রহস্যময় মানবের উদ্ভট এক কথা শুনে আনায়া পুরো থ। কেনিতের কথাটা আনায়ার কাছে উদ্ভটই লেগেছে। সামান্য একটা বিষয়ে এই ধরনের ভাষা ব্যবহার করা কি খুব দরকার? এমনটা মনে হওয়ারও অবশ্য কারণ আছে। আনায়ার ছোটোখাটো বিষয়ে স্ল্যাং ইউজ করাটা মোটেও পছন্দ নয়, কিন্তু বর্তমানে এসব নিয়ে ভাবার পরিস্থিতি গড়ে ওঠেনি। আনায়া গাড়ি থেকে নেমেই বুঝতে পারল সে কোনো বড় পাহাড়ের সড়কের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। তার জানা মতে কনসার্ট শহরে হওয়ার কথা, তবে এইখানে আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। এরপর যখন কেনিতের আওয়াজ অনুসরণ করে তার দিকে তাকালো, তখন আরেকটু আঁতকে উঠল। এই লোকটাকে তার মন প্রাণ থেকে পাগল মনে হয়। রাস্তার এক শেষ প্রান্তের একদম কিনারায় সটানভাবে প্যান্টের পকেটে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল কেনিত। আনায়া গাড়ি থেকে বের হয়েছে তা বুঝতে ঘাড় বেঁকিয়ে উল্টো ঘুরেছে। আশেপাশে বাতাসের যে তীব্র খেলা শুরু হয়েছে, তাতে যদি ভুলেও নিজের ব্যালেন্স হারায় তো সোজা নিচে। কত ফুট উঁচুতে এই রাস্তা তা আনায়ার ধারণা না থাকলেও এতটুকু আন্দাজ করা যায় যে এখান থেকে একবার কেউ নিচে পড়ে গেলে তার নাম নিশানা হয়তো কেউ খুঁজে পাবে না। একদিকে কেনিতকে অত কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে এসব উল্টোপাল্টা চিন্তা করতেই আনায়ার গলা শুকিয়ে গেল। ঠোঁটে ঠোঁট চেপে নিঃশ্বাস নেওয়াও কিছুক্ষণ বন্ধ করে দিল। এরই মাঝে কেনিত বড় বড় পা ফেলে আনায়ার ঠিক মুখ বরাবর এসে দাঁড়ালো। আয়নার ফোনটা এমনভাবে ধরা যে নিচে থেকে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোর প্রতিফলনে কেনিতের শান্তশিষ্ট গম্ভীর চেহারাটাও ভয়ঙ্কর সুদর্শন কোনো দানব মনে হচ্ছে। বেচারি আনায়া এখনও নিজে নিঃশ্বাস আটকে কেনিতের মুখের দিকে ভীতু চোখে তাকিয়ে রয়েছে। এদিকে কেনিত কিছুক্ষণ আনায়ার দিকে এক নজরে তাকিয়ে থাকার পর নির্বিকারে বলল, তুই নিঃশ্বাস নে গাধি। কথাটা বলেই কেনিত এক হাত প্যান্টের পকেট থেকে বের করে কালো চশমাটা পরতে পরতেই বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে বসল। এদিকে আনায়ার মস্তিষ্কে কেনিতের কথাটুকু বোধগম্য হতেই আনায়া তড়িৎ আটকে রাখা দম ছেড়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগলো।
এরপর কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে আশেপাশে তাকাতেই ঘুটঘুটে অন্ধকারে আর বেশিক্ষণ একা থাকার সাহস জুটল না। দ্রুত গতিতে গিয়ে গাড়িতে বসল। অন্যদিকে কেনিত আনায়ের গাড়িতে বসার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে তড়িতে গাড়ি স্টার্ট দিল। প্রথম দিকে সেই প্রথমবারের মতোই স্পিডে গাড়ি চালাতে লাগলো। এদিকে আনায়া মনে মনে নানান বিষয়ে ভাবছে। একদিকে তো এখানে কেন এসেছে, এটা কোন রাস্তা, এমন ঘুটঘুটে অন্ধকার কেন, কোনো জনবসতি কিংবা অন্যান্য গাড়ি চলাচল, আবার লাইটের ব্যবস্থা নেই কেন, আর কনসার্ট স্পটে পৌঁছাতে কতক্ষণ লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকলেও এত কিছুর উত্তর আদৌ কেনিত দেবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে তার এত প্রশ্ন শুনে তাকে এখানেই ফেলে যাবে না তারও বা গ্যারান্টি কি? কিন্তু এসব ছাড়াও আনায়া যে বিষয়টি নিয়ে ভাবছে তা হলো কেনিথ তাকে গাধি বলে সম্বোধন করেছে। আনায়া বুঝে উঠতে পারছে না, একটা মানুষ সবাইকে তুই করে বলে, তাই তাকেও বলেছে। এটা মানা যায়, কিন্তু সরাসরি গাধি কেমন অদ্ভুত না? এই বিষয়টি নিয়ে আনায়া কিছুক্ষণ ভাবার পর মুচকি হাসল। বিষয়টিকে সে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে চিন্তাভাবনা শুরু করলো। মনে মনে ভাবতে লাগলো, কেনিথ হয়তো তাকে বর্তমানে ছোট বোন হিসেবেই ট্রিট করছে। আবার মনে হচ্ছে তার হুঁশ ফেরার পর এসির পাওয়ার যতটা বেশি ছিল এখন ততটা নেই। হয়তো কেনিথ ভুলেই তখন বেশি পাওয়ার দিয়ে দিয়েছিল। কেনিথকে বড় ভাই হিসেবে ধরলে এসব নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ইমন আর কেনিথ দুজনে তো আনায়ের কাছে সমান, তবে এত ভাবনারই বা কী আছে? লোকটা এমনিতে অদ্ভুত হলেও বড় ভাই হিসেবে মন্দ নয়। যদি এমনটা হয় তবে আনায়া আর রেহানের বিয়েতে যদি তাকে ইনভাইট করা হয় তবে হয়তো কেনিথ না করবে না। ছোট বোনের বিয়ে ভেবে আসলে আসতেও পারে। আনায়া ভাবতে ভাবতে যে তার চিন্তাভাবনা কতদূর চলে গিয়েছে তা নিয়ে হয়তো তার নিজেরও কোনো হুঁশ নেই। কিন্তু তার এই চিন্তার ভাবনা কেটে গেল কেনিথের পরবর্তী কার্যক্রমে। এবার কেনিথ এত দ্রুত স্পিডে গাড়ি চালাতে লাগলো যে আনায়া আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হঠাৎ এমন পরিবর্তনের মানে ঠিক বুঝে উঠতে পারল না। মনে মনে ভাবল, কেনিথ আবার তার মনের কথা শুনে ফেলেছে নাকি? শুনতে পেলেও তাতে দোষ করার মতো কি আছে? আবার নিজের চিন্তা ভাবনা দেখে নিজেকেই গালাগালি করলো। সে মনে মনে কথা বললে সে কথা কেনিথ কি করে শুনতে পাবে? আনায়া চোখ মুখ যতটা পারল স্বাভাবিক রেখে ঠোঁট চেপে দাঁত খিচে তার নিজের জামার একটা অংশ খামচে দিল। এবার মনে হচ্ছে কেনিথ গাড়ি চালাচ্ছে না, বরং সত্যি সত্যি উড়াতে চলেছে। হঠাৎ এত স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ আনায়া ঠিক বুঝতে পারল না। কিছু বলে যে থামাবে সে পরিস্থিতি কিংবা সাহসও নেই। স্টেজের সামনে দর্শকের উপচে পড়া ভিড়, সবার মাঝেই টান টান উত্তেজনার ঝলক। অন্ধকারে স্টেজের লাল কালো স্পট, মুভিং হেড, স্ট্রোব, লেজার, পারলাইট সহ নানা ধরনের লাইটগুলো সমানতালে জলে নিভে উঠছে। একদিকে গিটার, পিয়ানো, ড্রামের শূন্য অবস্থা, অন্যদিকে কেনিথের তীব্র অপেক্ষায় হুইস্কার আর আনন্দ উল্লাসে আদান প্রদানে উত্তেজিত দর্শকগণ। সব মিলিয়ে সার্বজনীন উন্মাদনায় একটি তীব্র আকাঙ্ক্ষায় জেগে ওঠা কনসার্ট শুরুর প্রাক আবহ তৈরি হয়েছে। কনসার্ট স্টেজ থেকে কিছুটা কাছেই রাইজিং লাউঞ্জ লজে অর্থাৎ আর্টিস্ট রুমে বসে আরাম আয়েশ করতে ব্যস্ত কেনিথ। রুমের সোফায় একদম পপারেল স্টাইলে সেজেগুজে তৈরি। সোফায় বসে পায়ের উপর পা তুলে এক হাত দিয়ে রুবিক্স কিউবের সেম কালারের স্লট মেলাতে ব্যস্ত। আনায়া জানে না কেনিথ এই রুবিক্স কিউবটা কোথায় পেল, কিন্তু অন্যান্য দিনের মতো যে ফোনের মাঝে ডুবে নেই তাই অনেক। কিন্তু সে শুধু রুমের মধ্যে ঘোরাঘুরি করছে আর একটু পর পর বাইরে কনসার্ট স্টেজ আর লোকজনের দিকে উঁকি দিচ্ছে। কনসার্টের সময় সে কখন হয়ে গিয়েছে, অথচ এই কেনিথের মাঝে কোনো হেলদোলও নেই। নির্বিকারে নিজের কাজে ব্যস্ত। পরনে শুধু কালো আর লালের কম্বিনেশনের জ্যাকেট আর চেন অর্ধেকটা খোলা রাখায় বলিষ্ঠ উদাম বুকের অনেকটাই দৃশ্যমান। সাথে কালো রঙের স্কিনি ডেনিম আর জুতা। আর আনায়ার কথা অনুযায়ী তার চুলগুলো তেমনই, যেমনটা সচরাচর দেখা যায়। সঙ্গে শুধু কালো রঙের সেই চিরচেনা একটা ব্রেসলেট। তবে আনায়ার ড্রেস আপে কোনো পরিবর্তন নেই। সে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক সেভাবেই আছে।
আনায়া আর কেনিত কনসার্টের নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই চলে এসেছে। এখানে পৌঁছানোর পর অনেকেই আনায়াকে জিজ্ঞেস করেছে তারা এত তাড়াতাড়ি পৌঁছালো কি করে। আনায়া সেভাবে কোনো উত্তর দিতে না পারলেও এতটুকু বুঝেছে যে কেনিত তাড়াতাড়ি পৌঁছানোটার জন্য এই পাহাড়ি রাস্তাটাই হয়তো বেছে নিয়েছে, তাছাড়া তো আর কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু বাহিরে মানুষের এত আয়োজন, উত্তেজনা আর কেনিতের প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা থাকার পরও এই লোক কিভাবে এত নির্দ্বিধায় বসে রয়েছে কে জানে। বিষয়টি আনায়ার মোটেও পছন্দ হচ্ছে না। এর আগের বার যখন কনসার্টে এসেছিল সেইবারের মতো কি এবারও অত দেরি করবে? এমনিতেই মাঝরাত, কেনিতে যত দেরি করবে কনসার্ট শেষ হতে তো তত দেরি হবে। তার এত হাঁসফাঁস করতে আর ভালো লাগছে না। আবার কেনিতকে যে কিছু বলবে সেই সাহসও হচ্ছে না। মনের মধ্যে একটা প্রশ্ন খুব বিরক্ত করছে। সেটাই চিন্তায় ব্যস্ত যে এই লোকটার সাথে ইমন ভাই এতদিন কাজ করার পরও এত হাসিখুশি কী করে থাকতো। এ তো পুরো টেনশনের আস্তানা। রুমের মধ্যে কিছুক্ষণ পায়চারি করার পর একবার বাইরে উকি দিয়ে ধীরে ধীরে কেনিতের কাছে গেল। এরপর স্বাভাবিক গলায় বলতে লাগলো, ভাইয়া বলছিলাম। আনায়া কথা শুরু করতে না করতেই কেনিত তড়িৎ রুবিক্স কিউব ঘোরানো বন্ধ করে আনায়ার দিকে আকস্মিকভাবে তাকালো। হঠাৎ কেনিতের ওভাবে তাকানো দেখে আনায়া আকস্মিক চমকে উঠতেই মনে পড়ল এই মুহূর্তে সে কেনিতকে কি বলতে চেয়ে কি বলে ফেলেছে। তড়িতে ঢোক গেলে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, সরি সরি স্যার। স্যার বলছিলাম যে কনসার্টের সময় তো হয়ে গিয়েছে, সবাই আপনার জন্য ওয়েট করছে, আপনি যাবেন না? কেনিত একইভাবে আনায়ার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখের ভঙ্গিমা দেখে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর সে আবারও নিচের দিকে তাকিয়ে রুবিক্স কিউব ঘোরাতে লাগলো আর নির্বিকারে বলল, যখন আমার মুড হবে তখন যাব। এটা শুনে আনায়া আবারও এই লোকটাকে তার মাঝে মাঝে না বেশিরভাগ সময়ই তার অসহ্য হয় না। যত সব উদ্ভট মন মর্জি। আনায়া কেনিতের দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে ওর কার্যকলাপ দেখল আর নিজের রাগগুলোর বহিঃপ্রকাশ ঘটার আগেই চাপা দিল। যে রাগের যথার্থ কোনো ফল নেই, সেই রাগের বহিঃপ্রকাশেরও কোনো মানে নেই। একটা সময় আনায়া সেখান থেকে সরে এসে দরজায় এক বাহু হেলান দিয়ে বুকে দু হাত গুজে বাইরের মানুষের কার্যকলাপ দেখতে লাগলো। এত মানুষের এত শোরগোল আনায়ার ঠিক ভালো লাগছে না। তার মন পড়ে আছে রেহানের ভাবনায়। রেহানের সাথে সেই কখন থেকে কথাই হয়নি। এখন ফোন দিলে পাবে কিনা কে জানে। আবার আশেপাশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে কথাও বলা যাবে না। এরই মাঝে হঠাৎ কেনিত তার পাশ কাটিয়ে বাইরে যাওয়ার সময় আনায়া হালকা চমকে গিয়ে পড়ে যেতে লাগলেই তড়িৎ নিজেকে সামলে নেয়। অন্যদিকে কেনিত কয়েক কদম এগিয়ে পেছন ফিরে আনায়ার দিকে তাকিয়ে বলল, স্টেজের ওদিকে যাওয়ার প্রয়োজন নেই, লজের আশেপাশেই থাকবি। আর ভেতরে হয়তো ফ্রুটস রাখা আছে, বসে বসে খেয়ে নিস সব, না হলে অপুষ্টিকর রোগীর মতো উঠতে বসতে এভাবে উল্টে পড়বি। কেনিত কথাগুলো বলে চলে যেতেই এক মুহূর্ত দেরি না করলেও আনায়া ওর কথা শুনে পুরো তবদা খেয়ে গেল। একে তো সে নাকি ভিকের বিয়ে, আবার বলছে সে নাকি স্টেজের আশেপাশেও না যায়। অন্যদিকে ওসব কি বলো, হালকা ব্যালেন্স হারিয়েছে দেখে এত বড় অপমান। বেচারি আনায়ার কষ্টে পুরো কান্না পাচ্ছে। সে যথেষ্ট খাওয়া দাওয়া করে, বড় ভাই বানিয়েছে দেখে এভাবে ঠ্যাস মেরে কথা বলার কি ছিল, কিন্তু সে করবেও বা কি? খালি মনে মনে ভাই মানলেও তো হবে না। কেনিত যে তার বস এটাও তো মাথায় রাখতে হবে। এছাড়া তার মনের আক্ষেপ দুঃখের মাঝে কেনিত অলরেডি স্টেজে পৌঁছে গিয়েছে, আর ওদিকে দর্শক যেন গলা কাটা মুরগির মতন লাফাচ্ছে। আনা এই কথাটা অবশ্য নিজের রাগ ছাড়তেই বলে ফেলল। আনা দর্শকদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, আরে ছাগলের দল, ওটা মানুষ, কোনো মৎস্য পুরুষ না। এমন গলা কাটা মুরগির মতো লাফানোর কি আছে? সুরের ঝংকার বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্টেজে রং বেরঙের আলো ছড়িয়ে চারপাশে মুখরিত। দর্শকের উত্তেজনা যেন ঢেউয়ের মতন আশ্রে পড়ছে। কেনিতের প্রতি প্রত্যেকের প্রগাঢ় ভক্তি, ভালোবাসার অনুভূতির রেশ ছড়িয়ে দিচ্ছে। গানের তালেতে সবাই একসাথে নাচছে, হাত তুলছে, শীষ বাজাচ্ছে, আর প্রত্যেকেই কেনিতের গিটারের সুর আর গানের মাদকতার এক অদ্ভুত অবস্থায় ডুবে যাচ্ছে।
পুরো পরিবেশটাই এক বড়সড় অনুভূতির উৎসব, যেখানে সঙ্গীত, আলো আর মানুষের মিলনে সৃষ্টি হচ্ছে সঙ্গীতের এক নতুন জাদুর মেলা। নিভা ছিল মনের আগুন, কে দিলাই জ্বালাইয়া রে ভ্রমর কইও কিয়া। বরাবরের মতোই এবারও কেনিথ নিজের পছন্দের গান দিয়েই কনসার্ট শুরু করলো। এই গানটা আনায়ারও বেশ পছন্দ হওয়ায় সে দূর থেকে এই গানটা মনের আনন্দে উপভোগ করলো। এরপর কেনিথ একে একে আরও কিছু গান গাইল। দর্শন জনতা প্রচণ্ড উত্তেজনা আর আনন্দে সেসব গান উপভোগ করলো। কিন্তু সবার মাঝে একটা প্রশ্ন থেকে গেল, এই কেনিথ আজ কোনো গণ্ডগোল কিংবা এখনও মারামারি করেনি। এসবের সাথে তো প্রত্যেকেই অভ্যস্ত, আর আজ এমনটা না হওয়ার প্রত্যেকেই অবাক। সবাই ভাবছে আজ এমন কি হলো যার কারণে কেনিথের আজ এমন পরিবর্তন। তবে এতে কেউ আফসোস নয়, বরং খুশি হয়েছে। না হলে এত প্রতীক্ষার মতো কেনিথ স্টেজে এসেই কিছুক্ষণ না যেতেই এসব গণ্ডগোল শুরু করে দেয়। এরপরের কাহিনী তো সবারই জানা। কিছুক্ষণ হাঙ্গামা হওয়ার পর কনসার্ট শেষ, আর কেনিথের কনসার্ট অসম্পূর্ণই থেকে যায়। তবে এত সুন্দর পরিবেশটা হয়তো বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয়। কিছুক্ষণ আগে রেহান আনায়াকে ফোন করায় দুজনের বেশ প্রফুল্ল চিত্তেই একে অপরের সাথে ফোনে কথা বলে চলেছে। এর মাঝে রেহান আনায়াকে গান শুনতে স্টেজের কাছে যেতে বলে আনায়াও ধান্দাতে স্টেজের অনেকটাই কাছে চলে যায়। কিন্তু তার এদিকে ধ্যানও নেই যে এই ভরা কনসার্টের মাঝে কয়েকজোড়া চোখ তার দিকে কুনজরে তাকিয়ে রয়েছে। এই কয়েকজোড়া চোখ তো কেবল তাকিয়েছে তার দিকে, কিন্তু একজোড়া চোখ যে সেই কখন থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছে তা হয়তো আনায়ার ধারণার বাইরে। আনায়া দেখতে শুনতে প্রচণ্ড মিষ্টি স্বভাবের মেয়ে। কথায় কথায় মৃদু হাসিতে তার গালে ফুটে ওঠা ছোট্ট বড় টোলের প্রেমে পড়বে না এমন লোক কমই খুঁজে পাওয়া যাবে। ফিটফাট করে বাঁধা উঁচু খোপাটাও এলোমেলো হয়ে গিয়ে যেন তার মাধুর্যকে আরও বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবেই এই পরিপূর্ণ মাধুর্যকে কোনো কুচরিত্রবান লোকেরা সুদৃষ্টির সঙ্গে দেখবে না। তাদের কাছে সব মানে হলো এক তীব্র লালসার আস্তানা। এমনিতেই পুরো এরিয়ার লাইটিং সিস্টেমটা গাঢ় লালের মধ্যে রাখা হয়েছে, আর আনায়া যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে আলো তেমনটা নেই বললেই চলে। অন্যদিকে আনায়ার থেকে কিছুটা বয়সের বড় হবে এমন কয়েকজন ছেলে অনেকক্ষণ থেকে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে, যেটা আনায়ার চোখে না পড়লেও কেনিথের নজর এড়িয়ে যায়নি। গান গাইতে গাইতে কিছুক্ষণ সেসব স্বাভাবিকভাবে সহ্য করলো। যখন লোকগুলো আনায়ার দিকে এগোতে লাগলো তখনই কেনিথ আর স্বাভাবিক থাকতে পারল না। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। কেনিথ ডার্ক সাইড গানটা গাইছিল। আশেপাশে তার সুরের প্রতিধ্বনি সবাইকে বিমোহিত করছিল, আর এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু এই একটা সময় পর তার সহ্যের ক্ষমতা ভেঙে গেলেই তার সামনে থাকা স্ট্যান্ড মাইক্রোফোনটা শক্ত করে ধরল, পাশাপাশি গায়ে ঝুলিয়ে রাখা গিটারের মাথার কাছে শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে তার কণ্ঠস্বরও কঠোর হতে লাগলো। এদিকে দর্শক জনতা কেনিথের হঠাৎ এই পরিবর্তনের কারণ ঠিকভাবে বুঝে ওঠার আগেই কেনিথের গান থেমে গেল, আর সে আকস্মিক গিটারটা খুলে ফেলে ফ্লোরে আছড়ে ফেলল। হঠাৎ সব কিছু থমকে যায়। প্রত্যেকের মতোই আনায়াও বিস্মিত হয়ে নিজের ফোনে কথা বলা স্টপ করে দিল। এদিকে সবার মধ্যে পিনপত নীরবতা। হঠাৎ এমন আবার কি হলো? আর এই মুহূর্তে কেনিথই বা কার সাথে কি করতে চাইছে? সবার মতোই সেই ছেলেগুলো হয়তো বুঝতে পারল না তাদের সাথে কি হতে চলেছে। কেনিথ এক লাফে স্টেজ থেকে নেমে সোজা তাদের কাছে এলো, আর তারা কিছু বুঝে উঠতে পারার আগেই কেনিথ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছেলেগুলোকে মারতে লাগলো। যদিও একটা মানুষের পক্ষে 4-5টা ছেলেকে একসাথে মারা অসম্ভব প্রায় হলেও কেনিথের জন্য এটি তেমন অস্বাভাবিক কিছুই নয়। একটা ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ায় সে এখন মাটিতে শুয়ে কাতরাচ্ছে, আরেকজন আবার উল্টো করে শুয়ে মাটিতে, আর তার ঘাড়ের কাছে পায়ের সর্বোচ্চ ভর দিয়ে দাঁড়িয়ে কেনিথ। শক্ত বুট জুতোয় ছেলেটার যান যায় অবস্থা, তাকেই আধমরা বানিয়ে ছেড়ে দিয়েই অন্যদিকে আরেকটা ছেলেকে শুয়ে দিয়ে তার পা দিয়ে ছেলেটার উরুতে চেপে ধরে আছে। আপাতত তার হাত দিয়ে যে ছেলেটার কলার চেপে রেখেছে তাকে যথাযথ উত্তম মধ্যম দেওয়ার পর বাকি দুটোকে দেবে। শুধুমাত্র একটা ছেলেই পেছনে থাকায়
সে ভিড়ের মধ্যে লুকিয়ে গিয়েছে, কিন্তু বাকি চারজন এখন মারের উত্তম মধ্যম জ্ঞান লাভ করছে বিখ্যাত রকস্টার নামক মনস্টার কেনিতের থেকে। আনায়ার গলা শুকিয়ে আসছে। চারপাশে এত রক্তের ছড়াছড়ি তার সহ্য হচ্ছে না। সে বারবার বিস্মিত হচ্ছে আশেপাশের এত এত দর্শককে দেখে। কেউই কেনিতকে আটকাচ্ছে না, যে যার মতো বিষয়টিকে নিজেদের ক্যামেরাবন্দি করছে, নয়তো দেখে মনে হচ্ছে উপভোগ করছে। আর এই কেনিতকে তো মনে হচ্ছে লোকগুলোকে একদম জানে মেরে সে শান্ত হবে। চোখ মুখ লাল, পূর্ণ লাল চোখের মণিসহ পুরো চোখ দুটো এখন পূর্ণাঙ্গ লাল হয়ে গিয়েছে। হাতের মাসেলসগুলো অতিরিক্ত রাগের দরুন প্রচণ্ড রকম ফুলে উঠছে। আনায়ার আর সহ্য হলো না এসব, আর সবার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখার। কিন্তু কি করবে তাও তো বুঝে উঠতে পারছে না। এর আগের বার বেহুশের মতো যা করেছিল, এবার তো তা মোটেও করা যাবে না। এত রক্তের ছড়াছড়ি দেখে আনায়া না চাইতেও দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশেরও কোনো মানে নেই। কষ্ট করে হলেও নিজের দুর্বলতার বিষয়টি তাকে সহ্য করতে হবে। আনায়া কেনিতের থেকে কিছুটা পেছনে অন্ধকারের দিকে ছিল, যে কারণে তার দিকে নজর পড়ার আর কারো সময় হয়নি। এদিকে কেনিত তো সেই কখন থেকে একটা ছেলেকে ধরে মুখের মধ্যে ঘুষি মেরে যাচ্ছে। বেচারার চোখ মুখ নাক ফেটে গলগল করে রক্ত ঝরছে। আনায়া তাড়াতাড়ি করে কেনিতের কাছে গেল সেই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমে গিয়ে কেনিতের এক বাহু ধরে আটকাতে গেলেই কেনিত ওকে দেখে লোকটাকে ঘুষি মারতে গিয়েও থেমে যায়। আশেপাশের কয়েকজনই হঠাৎ একটা মেয়েকে কেনিতকে আটকাচ্ছে দেখে অবাক হয়, আর তার চেয়ে বেশি অবাক হয় যখন দেখল কেনিত নিজেও এর কোনো প্রতিক্রিয়া না জানিয়ে থেমে গিয়েছে। সবার মতো আনায়াও ভেবেছিল সব হয়তো এবার স্বাভাবিক হয়ে গিয়েছে, কেনিত হয়তো আর কিছু করবে না। কিন্তু সবার চিন্তাভাবনাকেই কেনিত ভুল প্রমাণ করে পরবর্তীতে যা করলো তা সবার মতো আনায়াও প্রস্তুত ছিল না। কেনিত ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আনায়ার দিকে ঘুরল। এরপর মুহূর্তেই তার বলিষ্ঠ দেহ দিয়ে ঢেকে আনায়াকে সবার দৃষ্টি থেকে আড়াল করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আনায়ার গাল চেপে ধরল। এরপর শক্ত করে ওর বাহু ধরে ধীরে ধীরে পেছনে থাকা কেনিতের ছবি টাঙানো বড় বোর্ডটার সাথে জোরে চেপে ধরল। এদিকে আনায়ার গালের হাড়গুলো মনে হয় ভেঙে যাওয়ার উপক্রম। কেনিতের সর্বোচ্চ শক্তির সাথে তার মতো মেয়ের পেরে ওঠা কখনোই সম্ভব নয়। কেনিত যেন তাকে নিজের বলিষ্ঠ দেহে দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলেছে। কিঞ্চিত নড়াচড়া করারও উপায় রাখেনি। কেনিত আর তার মাঝে পার্থক্যের পরিমাণটা নেই বললেই চলে। কেনিত আর তার চোখ একে অন্যের দিকে তীব্র চাহনি নিয়ে দেখছে। একজনের চোখে তীব্র ক্ষোভ, তো একজনের চোখ স্রোতহীন শান্ত নদীর জলের মতো। একটা সময় গালের অসহনীয় ব্যথায় বেচারি আর সহ্য করতে না পেরে আনায়ার চোখ বেয়ে আপনা আপনি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দেখে কেনিতের মন করল কিনা জানা নেই, তবে তীব্র আক্রোশের সঙ্গে হিসিয়ে বলতে লাগলো, বলেছিলাম না আমি লজের কাছেই থাকবি, স্টেজের আশেপাশেও আসবি না। তবে কেন এসেছি সেখানে? আনায়ার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে। চোখ বেয়ে না চাইতেও অঝরে পানি ঝরছে। গালের হাড়গুলো মনে হয় এবার সত্যি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। সাথে সে বিস্মৃত চেয়ে ভেবে যে একটা লোকও কেনিতকে আটকাতে তার কাছে আসছে না। আনায়ার চোখের মনি এদিক ওদিক নড়াচড়া করছে দেখে কেনিত আনায়ার আরেকটু কাছে নিজের মুখটা নিয়ে হিসিয়ে বলল, আশেপাশে তাকিয়ে লাভ নেই, আমি চাইলে তোকে এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু আমার থেকে তোকে বাঁচানোর মতো সাহস কারো নেই। এইটুকু বলেই কেনিত আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আনায়াকে ছেড়ে দিল, কিন্তু ওর সামনে থেকে সরে দাঁড়ালো না। এখনও তাকে তার বলিষ্ঠ দেহ দিয়ে সবার থেকে আড়াল করে রেখেছে। অন্যদিকে আনায়ার নজর কেনিত থেকে সত্যি চলে গেল দূরে কৌতূহল নিয়ে আর সবার মতো তাদের দিকে তাকিয়ে থাকা রনক আর শিখার দিকে। এরপর আরেকটু খেয়াল করতে দেখল ওদের দুজনের সাথে তার পুরো ফ্রেন্ড সার্কেলে সবাই আছে। আনায়া নিজের ব্যথাকে ভুলে গিয়ে দুশ্চিন্তা করতে লাগলো, তাকে আবার তাদের ফ্রেন্ডরা চিনে ফেলেনি তো। আর নিজের বোকামির জন্য প্রচণ্ড আফসোস হচ্ছে। কেনিতের কথা মনে না থাকলেও ওর ফ্রেন্ডরাও যে এখানে থাকবে এই বিষয়টা তো মাথায় রাখা উচিত ছিল। এখন ওকে চিনে না ফেললেই হলো। এদিকে কেনিত যখন আনায়াকে অন্য কিছু ভাবতে দেখলো, তখন কিছুটা কপাল কুঁচকে পেছন থেকে ঘাড় ঘুরিয়ে দেখতে গেলে আনায়া তাড়াহুড়ো করে নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়, যে কারণে কেনিত পুরোপুরি পেছনে না তাকিয়ে আবারও আনায়ার দিকে তাকিয়ে হিসিয়ে কিছু বলতে চেয়েও আর বলল না।
বরং তার হাতটা শক্ত করে ধরে নিয়ে কনসার্ট এরিয়া ছেড়ে গিয়ে ওর গাড়ির কাছে যেতে লাগলো। কেনিতের বড় বড় পায়ের কদমের সাথে তাল মেলাতে না পারলেও আনায়া যথাসাধ্য চেষ্টা করছে নিজে জর্জেট ওড়নাটা দিয়ে সম্পূর্ণ মুখটা ঢেকে রাখার। তাকে দূর থেকে তার ফ্রেন্ডরা ঠিকভাবে চিনতে না পারলেও এত এত মিডিয়ার ক্যামেরায় যদি সে একবার বন্দী হয়ে যায় তবে তাকে আর চিনতে কারো বাকি রইবে না। এছাড়া কেনিতের আশেপাশে তার নিরাপত্তার জন্য সকল কর্মী ঘেরাও করে কেনিতের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে। সম্পূর্ণ রাস্তাটা আনায়া নিজের ওড়নার নিচ থেকে বারবার খেয়াল করছিল তার বন্ধুদের। আর তখনই বুঝতে পারল সবার নজর তাদের দিকে থাকলো রনও খুব অদ্ভুতভাবে তার ঢেকে রাখা মুখটার দিকে তাকিয়ে রয়েছে। আর চোখে তাকিয়ে এটা দেখার পর আনায়া দ্রুত কেনিতের পায়ের সাথে পা মিলিয়ে ওর এক পাশের বাহু ঘেঁষে যেতে লাগলো। কিন্তু এই নিয়ে কেনিতের মাঝে কোনো হেলদোল নেই। সে সিদ্ধারা সোজা করে নির্বিকার যে হেঁটে চলেছে তো চলেছেই। গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেললো আনায়াকে। আনায়া নিজেকে ব্যালেন্স করে ঠিকঠাকভাবে বসার আগেই ড্রাইভিং সিটে বসে সজোরে দরজা লাগিয়ে দিল। এদিকে আবার আনায়া বসতে না বসতেই পাশ থেকে কেনিত এসে আনায়ার সিট বেল্টটা একটানে লাগিয়ে দিয়ে আবারও নিজের যথাযথ স্থানে ঠিকভাবে বসতে না বসতেই সজোরে গাড়ি স্টার্ট দিল। কেনিত নিজের কাজকর্ম করতে একটু দ্বিধাবোধ না করলেও আনায়া বেচারির সব কিছু মাথার উপর দিয়ে যাওয়ার উপক্রম। একদিকে মুখের ব্যথা আর চোখের পানি ঠিকমতো মোছেনি। আর তার আগেই যখন কেনিত ওভাবে তার উপর দিয়ে হাত এগিয়ে সিট বেল্টটা টেনে লাগিয়ে দিল তখন ক্ষণিকের জন্য নিমেষেই আবারও তার দম বন্ধ হয়ে গিয়েছিল। এত কিছুর মাঝেও আনায়া বুঝতে পারছে না কেনিতের এতটা রিয়্যাক্ট করার কারণ কি। শুধু তার কথা না শুনে ভুলে স্টেজের কাছে গিয়েছিল এই জন্যই এত কিছু? কই, তার ইমন ভাইয়ের সময় তো এমন কিছু ছিল না। তখন তো নাকি ইমন ভাইকে তার আশেপাশেও প্রয়োজন ছাড়া যেতে নিষেধ করত। আর গতবার যখন ইমনের সাথে কনসার্টে পুরো সময়টা তো সে ইমনের সাথে কনসার্টেই ছিল। তবে এখন তার সাথে এসব করার মানে কি? শুধু তার বিয়ে হয়ে কথার অমান্য করা? সে মেয়ে এই জন্য নাকি অন্য কিছু? আনায়া এই প্রশ্নের উত্তর জানে না এবং পরবর্তীতে কী ডিসিশন নেবে তাও বুঝে উঠতে পারছে না। আপাতত গালে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তা নিয়ে আর তার চোখের পানি না পড়লেও পূর্ববর্তী সময়ে চোখের পানি ফেলায় গাল ভিজে পুরো একাকার। মুহূর্তেই আনায়া একবার হালকা কাঁধ বাঁকিয়ে কেনিতকে দেখার পর ওড়না দিয়ে গালটা মুছে নিল। এদিকে কেনিতের মনে হয় সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার আর আনায়ার মাঝে কোনো ভয়ভীতি নেই। সে নির্বিকারে নিজের সিটে বসে থেকেই কেনিতের সাথে আবারও এক মারাত্মক কার রাইডিংয়ের সঙ্গী হলো। ভোর রাত আর নিস্তব্ধ পাহাড়ি রাস্তা, আশেপাশে সাদা কালো মেঘের আড়ালে ঢাকা। রাস্তার ঠিক শেষ প্রান্তে গিয়ে আবারও কেনিত গাড়ি থামিয়েছে। আনায়ার গাড়ির ভেতর চুপটি করে বসে রয়েছে। অন্যদিকে কেনিত রাস্তার শেষ প্রান্তে গিয়ে নিষ্প্রাণ দেহের মতো দাঁড়িয়ে রয়েছে। তার সামনে অন্ধকার মেঘ ব্যতীত কিছু নেই। সূর্যোদয় হতে হয়তো আরও অনেক দেরি, তবে কেনিত পাহাড়ের চূড়ায় থেকেও এই মাধুর্যপূর্ণ সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করার জন্য অপেক্ষা করবে না, কারণ আলো জিনিসটা কেনিতের সবচেয়ে অপছন্দনীয় বিষয়বস্তুর একটি। অন্যদিকে আনায়ার এসব জিনিস খুব পছন্দের, আর কেনিতও তাকে কিছুই বলেনি। সে চাইলেই গাড়িতে বসে না থেকে বাইরে যেতে পারে, কিন্তু সে এমন কিছুই করবে না। আনায়া খুব গভীরভাবে কেনিতের কাজকর্ম নিয়ে চিন্তা করছে। এই লোকটিকে তার আর 5টা লোকের মতো কখনোই মনে হয়নি, কারণ সে একজন উদ্ভট ব্যক্তিত্ব সম্পন্ন রকস্টার। কিন্তু এখন তার কেনিতকে নিয়ে সন্দেহ হচ্ছে। এই লোককে তার সাইকোপ্যাথও বলতে ইচ্ছে হচ্ছে। তবে তার ভাবার বিষয় হলো সে কেনিতের সাথে তার এই জবটা আদৌ কন্টিনিউ করবে কিনা। মাসখানেকও হয়নি, স্যালারিও পেতে এখনও অনেক দেরি। এই মাঝপথে চাকরি ছাড়লে সারা মাস চলবে কিভাবে? তার টিউশনিগুলো তো সব ছেড়ে দিয়েছে। আবার এই কেনিতের এই পিএর জবটা করার মূল উদ্দেশ্য ছিল তারেকের ঠিকঠাক চিকিৎসা করানো। যত তাড়াতাড়ি অপারেশনের টাকা জোগাড় করতে পারবে তত তাড়াতাড়ি তার বাবা সুস্থ হতে পারবে। কিন্তু কিছুক্ষণ ভাবার পর নিজেকে অনেকটা বাধ্য হয়ে বোঝালো এই চাকরিটা তার জন্য না হলেও তার বাবার জীবনের জন্য প্রয়োজন। আর সে তার বাবাকে বাঁচাতে এত কিছু স্যাক্রিফাইস করতে পারলে আজ এতটুকু বিষয় সহ্য করতে পারবে না? অবশ্যই পারবে, আর পারতেই হবে।
কিন্তু আনায়া এও ডিসিশন নিল যে এর পাশাপাশি সে অন্য কোনো অপশনেরও খোঁজ করবে। আর যাই হোক, বেশি দিন এই কেনিতের সাথে কাজ করলে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু সহ্য করতে হতে পারে। ততদিন পর্যন্ত জেনে বুঝে এখানে থাকার কোনো মানেই নেই। নিস্তব্ধ আয়ানার ভাবনা চিন্তার মাঝে কেনিত ফিরে এসে গাড়িতে বসল। তারপর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আবারও ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল এবং পুরো দীর্ঘ পথ অতিক্রমের মাঝে কেউ কারোর সাথে একটু শব্দ করাটাও প্রয়োজন মনে করল না। সাথে কেউ কারো দিকে ফিরেও তাকালো না। সেই ঘটনা প্রায় 2 দিন হতে চলো। মাঝে একদিন শুক্রবার থাকায় সেদিন সব কিছুই বন্ধ ছিল। সেই রাতে কেনিত আনায়াকে তার বাড়ির ঠিক সামনে পৌঁছে দিয়েছিল। ভোর সকাল থাকায় এলাকার কিছু মুরব্বী ব্যতীত আর কালো চোখে এলাকায় কেনিতের এই নতুন চকচকে গাড়ি নজর আসেনি। এছাড়া কেনিত শুধু আনায়ার বাড়ির সামনে গাড়ি থামিয়েছিল। নিচে নামার প্রয়োজন তো সে কখনই মনে করবে না, তাই কেনিতকে কেউ দেখেওনি। আবার ভাগ্যক্রমে সেই গাড়ি থেকে আনায়াকে বের হতেও কেউ দেখে ফেলেনি। দেখে ফেললে হয়তো এই 2 দিনে যা তা কাণ্ড হয়ে যেত। এছাড়া কেনিতকে নিয়ে তার আরেকটি বিষয়েও ভুল ভাঙে। কেনিতের সেই ব্যবহারটাকে সে যা তা ভাবলেও পরে যখন নিউজে জানতে পারলো কেনিতের কনসার্টে কয়েকজন ছেলে কুনজরে একটা মেয়েকে দেখছিল, আর তা দেখে নাকি কেনিত সেই ছেলেগুলোকে মারধর করে। এছাড়া মিডিয়া আর কোনো কারণ খুঁজে পায়নি কিংবা আলাদা কোনো বিষয় নিয়েও তারা সন্দেহ করতে পারছে না। কিন্তু তাদের প্রশ্ন, সেই মেয়েটি কে? কেনিতের গত কনসার্টেও এমন একটি মেয়ে নিয়ে ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেনি। আর সেই মেয়ের রহস্য কিংবা পরিচয় এখনও মিডিয়া খুঁজে বের করতে পারেনি। আর তার আগে নতুন এক মেয়েকে ঘিরে এত বড় ঘটনা ঘটে গেল। বহু ক্যামেরায় ছবি আর ভিডিওকে একসাথে করেও মেয়েটির সঠিক ফুটেজ কেউ বের করতে পারেনি। তার খুব অন্ধকারে থাকা ঝাপসা কিছু ছবি ছাড়া তেমন কিছু নেই। আর সবাই সেই ছবি নিয়েই আদা জল খেয়ে নেমে পড়েছে মেয়েটির খোঁজ করতে। এই নিউজটা দেখার পর আনায়া সম্পূর্ণ বিস্মিত আর চমকে গিয়েছিল। সে তো জানতও না ছেলেগুলো তাকে কুনজরে দেখছিল। আবার কেনিত যা করেছে তার হিসাবটা পুরোপুরি পরিষ্কার করতে চাইলেও সবসময় মনে হচ্ছে কেনিতের এত বেশি পজিটিভনেস কি তার ব্যক্তিত্ব হিসেবে স্বাভাবিক নাকি অন্য কিছু। আবার অন্য কিছু হওয়ারও তো কারণ দেখছে না। কেনিত আর তার পরিচয় তো মাত্র 2 দিনের। কিছুদিনের। এই মুহূর্তে তার ইমনকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে তো নাকি শহরের বাইরে। আবার এত সব টেনশন রেখে দিলেও এই মিডিয়াকে নিয়ে তার প্রচণ্ড টেনশন হচ্ছে তাকে আবার এরা খুঁজে না ফেলে। তবে একটা বিষয়ে চিন্তা নেই যে তারা কেনিতের অফিসে গিয়ে এই বিষয়ে কিছু জানতে পারবে, কারণ কেনিত তার অফিসে সব এমপ্লয়ীদের পরিচয় কখনোই মিডিয়ায় প্রকাশ করে না। যদি কেউ নিজ ইচ্ছায় বলতে চায় তো তবে সে বিষয় একান্তই তার ব্যক্তিগত, কিন্তু এই নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে কেনিত কিংবা কেনিতের অফিস রাজি নয়, যা অফিসের রুলসে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। আনায়া নিজের সব টেনশন ঝেড়ে ফেলে আপাতত এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কনসার্ট ছিল বৃহস্পতিবার রাতে, মাঝে একদিন শুক্রবার থাকলেও কেনিত শনিবারও অফিস বন্ধ রেখেছিল। কারো কাজ থাকলে এমনিতে সে অফিসে যেতে পারে, কিন্তু বন্ধ থাকলে না গেলেও চলে। আর আনায়ার জানা মতে অফিসে তার কাজকর্ম নেই বললেই চলে। আজ রবিবার সকাল সকাল নিজেদের সব কাজকর্ম শেষে সব কিছু ফরিদাকে বুঝিয়ে দিয়ে আনায়া আর ইয়ানা মিলে ভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। আনায়া ভার্সিটিতে ঢুকতেই দেখল সেই চিরচেনা কাহিনী। তার ফ্রেন্ড সার্কেলের সবাই বড় গাছের নিচে গোল হয়ে বসে সেই চিরচেনা বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আনায়া এবার এদের এসব দেখে বিরক্ত কম কিছুটা চিন্তিত হলো বেশি। তবে নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে ওদের কাছে গিয়ে বসতেই প্রত্যেকেই তাদের কনসার্টের এক্সপিরিয়েন্স সম্পর্কে গল্প শোনাতে লাগলো। তবে তার গল্পের মূল কাহিনী ছিল কেনিতের মারামারি আর ওই মুখ ঢাকা মেয়েটা। একটা সময় হাসতে হাসতে আলো বলেই ফেলল, জানিস আনায়া, ওই মেয়েটাকে দেখলে তুই চমকে উঠবি, পুরো তোর মতোই দেখতে। আমরা তো কিছুক্ষণের জন্য ভেবেই নিয়েছিলাম ওটা তুই। এটা শুনতে যেন আনায়া কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই হয়েছে। আনায়া ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাবড়ে গেলেও নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে বলতে লাগলো, তোরা ওই মেয়েটাকে দেখেছিস নাকি? আরে না, কিভাবে দেখবো? মেয়েটা প্রথমে অন্ধকারে ছিল আর পরে মুখ ঢেকে নিয়েছিল। মিডিয়া তো হুমড়ি খেয়ে ওই মেয়েকে খুঁজে বের করতে নেমেছে।
আমার মনে হয় এই মেয়েটার মাঝে রহস্য আছে। সবাই ডাকছে ভিকেকে। সেদিন চরমারা মেয়েটা আর ওই কনসার্টের মেয়েটা একজনই। এর মধ্যেই শিখা বলল, আমার মনে হয় ওই মেয়েটা আর ভিকের মধ্যে কিছু চলছে, না হলে দেখলি কিভাবে শুধু কুনজরে চেয়েছিল বলে ভিকে ছেলেগুলোকে কি ধোলাইটাই না দিল। আমার ভিকে আমার জানটাও এখন তলে তলে টেম্পু চালানো শিখে গেছে।